এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি এখনই, এবং সাথে সাথে আমরা দেখি তোমরা কে কে ক্লাসে জয়েন করেছো। তো দেখো, আমরা প্রথমে প্রাস বা প্রজেক্টাইল নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো প্রজেক্টাইল কি জিনিস সেটা আগে একটু বলে নিই। ধরা যাক এটা হচ্ছে মাটি বা ভূমি। আমরা ভূমি থেকে একটা বস্তুকে ছুঁড়ে মারলাম। ধরা যাক একটা পাথর, একটা ছোট একটা পাথর, এই পাথরটাকে আমরা ছুঁড়ে মারলাম কত বেগে? ভি নট বেগে। এবং মাটির সাথে কত অ্যাঙ্গেল করে ছুঁড়ে মারলাম? থিটা নট অ্যাঙ্গেল করে আমরা এটাকে ছুঁড়ে মারলাম। তাহলে মাটির সাথে থিটা নট অ্যাঙ্গেল করে ভি নট কোণে, ভি নট বেগে থিটা নট অ্যাঙ্গেল করে আমরা একটা জিনিসকে ছুঁড়ে মারলাম। তাহলে এখন এই জিনিসটা কোন দিকে যাবে? দেখো, যদি গ্র্যাভিটি বলে কিছু না থাকতো তাহলে এই বস্তুটা সোজা এই ভি নট যেদিকে সেই দিক বরাবর চলে যেত। কিন্তু গ্র্যাভিটি থাকার কারণে এটা হচ্ছে এই বরাবর যেতে পারবে না। গ্র্যাভিটি ওকে নিচের দিকে টেনে ধরবে, যার ফলে যেটা হবে সেটা হচ্ছে, দেখো কি হবে, সেটা হচ্ছে এই বস্তুটা এইভাবে না গিয়ে এইরকম একটা পথে ভ্রমণ করবে। তাহলে এই যে এরকম পথে ভ্রমণ করলো, এটা হচ্ছে আমাদের এই প্রাস বা প্রজেক্টাইলের গতিপথ বা ট্র্যাজেক্টরি। তাহলে দেখো এখানে ব্যাপারটা কি ঘটে। এখানে আমরা কেন এমন করে প্রাসটা যায় সেটা জানতে চাইলে প্রাসের যে বেগ, আনুভূমিক এবং উল্লম্ব, এই দুই উপাংশে আমরা বেগটাকে ভেঙে ফেলতে পারি। তাহলে আমরা এই বেগটাকে যদি দুইটা অংশে ভেঙে ফেলি তাহলে দেখো কি হয়। দেখো, আমরা আনুভূমিক উপাংশ নেই। আনুভূমিক উপাংশ হবে, তোমরা জানো, যদি বেগটা হয় ভি নট এবং অ্যাঙ্গেলটা হয় থিটা নট, তাহলে আনুভূমিক উপাংশটা হবে ভি নট কজ থিটা নট। কেন? কারণ ভূমির সাথে থিটা অ্যাঙ্গেল করে, তাই আনুভূমিক উপাংশটা হচ্ছে ভি নট কজ থিটা নট। এবং উল্লম্ব উপাংশ যেটা উপরের দিকে, সেটা হবে, তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছো, সেটা হবে ভি নট সাইন থিটা নট। তাহলে এই হচ্ছে আমরা এর বেগটাকে, প্রাসের বেগটাকে দুইটা ভাগে ভেঙে ফেললাম। তাহলে একটা হচ্ছে আমাদের আনুভূমিক উপাংশ, আরেকটা হচ্ছে উল্লম্ব উপাংশ। তাহলে দুইটা ভাগে আমরা ভেঙে ফেললাম। ভেঙে আমরা দেখি কি হতে যাচ্ছে। এখানে আমরা যে ভি নট কস থিটা নট দেখতে পাচ্ছি সেটা আনুভূমিক উপাংশ বা হরাইজন্টাল কম্পোনেন্ট। এর মানে হচ্ছে এটা শুধুমাত্র সামনের দিকে কাজ করবে। তাহলে সামনের দিকে আমাদের গ্র্যাভিটির কোনো কম্পোনেন্ট নেই, বা সামনের দিকে গ্র্যাভিটি কাজ করে না। এজন্য এই ভি নট কস থিটা নটের উপরে গ্র্যাভিটির কোনো প্রভাব থাকবে না। তাহলে গ্র্যাভিটির প্রভাব যদি না থাকে তাহলে ভি নট কস থিটা নট চেঞ্জ হয় না। আমি এখানে লিখে দেই, চেঞ্জ হয় না, চেঞ্জ হয় না। তাহলে এটা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভি নট কস থিটা নটটা এতটুকুই থেকে যায়। আনুভূমিক বেগ যা ছিল এটাই থেকে যায়। কিন্তু উল্লম্ব বেগের কি অবস্থা হয় সেটা আমরা একটু দেখি। উল্লম্ব বেগ কোন দিকে? উপরের দিকে। আর গ্র্যাভিটি কোন দিকে কাজ করে? জি নিচের দিকে কাজ করে। তাহলে জি যদি নিচের দিকে কাজ করে তাহলে দেখো কি হয়। ভি নট সাইন থিটা নট বেগটা উপরের দিকে ছিল, গ্র্যাভিটি যদি নিচ থেকে টেনে ধরে তাহলে প্রতি সেকেন্ডে এই ভি নট সাইন থিটা নটের মান কমে যাবে। তাহলে ভি নট সাইন থিটা নটের মান আস্তে আস্তে কমতে কমতে কি হয়ে যাবে? এক সময় গিয়ে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে শূন্য হয়ে যাবে। তাহলে এই ভি নট সাইন থিটা নট আস্তে আস্তে কমে যায়। এই জন্য হচ্ছে আমরা এরকম একটা কার্ভড মোশন বা প্যারাবোলিক মোশন দেখতে পাই। তাহলে আমরা এই প্রাসের আনুভূমিক এবং উল্লম্ব বেগ এই জিনিসটা একটু আলোচনা করলাম। তো এর মধ্যে আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের ক্লাসে এসে জয়েন করেছো। প্রান্ত মাহমুদ, শাকির মাহমুদ, শুভ, ওভি, হাবিবা, অধরা, শান্ত, সৃজনী, তারপর আমি দেখতে পাচ্ছি শোয়েব খান, মির্জা, হুমাইয়া নাহা, তারপর আমি দেখতে পাচ্ছি নুহারা, তারপর মোহাম্মদ নাজাত। তোমরা আমাদের ক্লাসে এসে জয়েন করেছো। তাহলে দেখো আমরা এর মধ্যে প্রাসের আনুভূমিক এবং উল্লম্ব বেগ সম্পর্কে জেনেছি, যে একটা প্রাসের বেগকে আনুভূমিক এবং উল্লম্ব এই দুই উপাংশে ভেঙে ফেলা যায়। আমি অলরেডি দেখতে পাচ্ছি রুবাইদ আহমেদ, রাহাত, মোহাম্মদ নিলয়, ফারুক হোসেন, নিলয়, তারপর তৌফিক আহমেদ, তোমরা কমেন্ট করেছো।
তো দেখো আমরা দুইটা উপাংশে ভেঙে ফেলেছি, একটা আনুভূমিক হরাইজন্টাল, একটা হচ্ছে উল্লম্ব বা ভার্টিক্যাল ভেলোসিটি, দুইটা উপাংশে ভাঙা। এবার একটা একটা করে আমরা আসি। এই ব্রাশটা কোন সময় কোথায় থাকে, কত বেগে চলে, এই বিষয়গুলো আমরা জানতে চাই। তাহলে দেখো একটা একটা করে আসি। প্রথমে ধরা যাক আমরা জানতে চাই টি সময় পর বেগ কত হবে, টি সময় পর বেগ কত হবে। তাহলে এই জিনিসটা আমরা বের করতে চাই। তাহলে দেখো প্রথমে ধরা যাক টি সময় পর আনুভূমিক বেগ কত হবে। আমি তো একটু আগে বললাম এই ভি নট কস থিটা নট চেঞ্জ হয় না। তাহলে টি সময় পর আনুভূমিক বেগ বা এক্স অ্যাক্সিস বরাবর বেগ কি হবে? যদি আমরা আনুভূমিক বেগটাকে লিখি vx, তাহলে টি সময় পর আনুভূমিক বেগ ভি নট কস থিটা নট থেকে যাবে, এটাই থেকে যাবে। আর যদি আমরা উল্লম্ব বেগ জানতে চাই vy, সেটা টি সময় পর কতটুকু হবে? প্রতি সেকেন্ডে কমে যায় g, তাহলে টি সেকেন্ডে কতটুকু কমে যাবে? gt। তাহলে এই v নট sin থিটা নট এর জায়গায় হবে v নট sin থিটা নট মাইনাস gt। তাহলে এটা হচ্ছে টি সময় পরে y অক্ষ বরাবর বেগ বা উল্লম্ব বেগ। তাহলে আমি যদি একটা ছবি আঁকার চেষ্টা করি এখানে যে টি সময় পর বেগ কত হবে, তাহলে আমরা তো জানি যে এখানে বেগটা হবে স্পর্শক বরাবর বা ট্যানজেন্ট বরাবর। তাহলে এখানে এতটুকু হবে আমার আনুভূমিক বেগ আর এতটুকু হবে আমার উল্লম্ব বেগ, এই এতটুকু হচ্ছে উল্লম্ব বেগ। তাহলে এখানে উল্লম্ব বেগটা হবে vy, এই উল্লম্ব বেগটাই হচ্ছে আমাদের vy, আনুভূমিক বেগটা হচ্ছে আমাদের vx। তাহলে দেখো এই ছিল আমাদের উল্লম্ব বেগ আর আনুভূমিক বেগ কত হবে t সময় পর। তাহলে এটা তো হচ্ছে উল্লম্ব আর আনুভূমিক বেগ, তাহলে এই বেগটা কত এখানে v। তাহলে আমরা যদি আনুভূমিক আর উল্লম্ব বেগ জানি তাহলে আমরা v বের করতে পারবো পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে, √vx² প্লাস vy²। তাহলে এই হচ্ছে আমাদের টি সময় পরে বেগের মান। আর টি সময় পর নতুন যে অ্যাঙ্গেলটা থাকবে থিটা, এই অ্যাঙ্গেলটা কতটুকু হবে সেটা যদি আমরা জানতে চাই, তাহলে আমরা এখানে একটা ত্রিভুজ আঁকতে পারি চাইলে। তাহলে এই ত্রিভুজটা দেখতে হবে এরকম, এরকম একটা ত্রিভুজ হবে। এইটুকু হচ্ছে vx, এইটুকু হচ্ছে vy। তাহলে এটা যদি হয় থিটা, তাহলে থিটা ইকুয়ালস আমরা লিখতে পারবো tan ইনভার্স vy বাই vx। তাহলে এবারে একটা কাজ করি, এবারে আমি তোমাদেরকে ভি নট আর থিটা নটের একটা মান দিয়ে দিচ্ছি। এখান থেকে তোমাকে ক্যালকুলেট করে বলতে হবে টি ইকুয়ালস যদি 2 সেকেন্ড হয় তাহলে 2 সেকেন্ড পরে ভি কত এবং থিটা কত, তোমাকে এটা বের করতে হবে। 2 সেকেন্ড পর ভি কত থিটা কত এটা বের করতে হবে। তাহলে আমি এগুলোর মান দিয়ে দিচ্ছি। আমি ভি নট ইকুয়ালস দিয়ে দিলাম 30 মিটার পার সেকেন্ড। আমি থিটা নট ইকুয়ালস দিয়ে দিলাম 40 ডিগ্রিজ। এই দুইটা মান দিয়ে দেওয়া। তাহলে তুমি বের করবে 2 সেকেন্ড পর ভি কত হবে আর থিটা কত হবে। ভি কত বের করবে, থিটা কত বের করবে। এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসটার প্রথম প্রশ্ন। তো তোমরা এই ফর্মুলাতে বসিয়ে চাইলে অ্যানসারটা সলভ করে বের করতে পারো। তো এর মধ্যে আমি দেখে ফেলি আর কে কে আমাদের ক্লাসে জয়েন করলে। আমি দেখতে পাচ্ছি রাহাত, নিলয়, ফারুক হোসেন, তৌফিক আহমেদ, তারপর রায়হান আহমেদ, নাজমুল হাসান হিমেল, তারপর নুহারা, তারপর আবার আমি দেখতে পাচ্ছি মির্জা নাহা, সোহেব খান, তোমরা আমাদের ক্লাসে জয়েন করেছো। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে v ইকুয়ালস √vx² প্লাস vy²। এটা আমরা কোথা থেকে পেলাম? পিথাগোরাস থেকে। আর এখানে থিটাটা কোথা থেকে পাচ্ছি? আমরা tan থিটা থেকে পাচ্ছি। থিটা ইকুয়ালস tan ইনভার্স vy বাই vx। তো আমি v নট আর থিটা নটের মান দিয়েছিলাম, সেখান থেকে তোমাদের কাছে আমার প্রশ্ন ছিল v কত হবে আর থিটা কত হবে। তাহলে আমরা মানগুলো বের করে নিই। প্রথমে আমরা vy বের করে নিই, v নট sin থিটা নট মাইনাস gt। তাহলে আমি যদি একটা ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে 30 sin 40 মাইনাস g হচ্ছে 9.8 আর টাইম 2 সেকেন্ড। তাহলে আমরা vy পাচ্ছি মাইনাস 0.316। মাইনাস মানে কি?
মাইনাস মানে হচ্ছে ও সর্বোচ্চ উচ্চতা পার হয়ে গেছে, এখন নিচের দিকে আবার নামা শুরু করেছে, এই জন্য vy টা হচ্ছে মাইনাস। আর vx যদি আমাকে বের করতে দেয়, vx কিন্তু অলওয়েজ v নট cos থিটা নট, তার মানে 30 ইনটু cos 40, এটা অ্যান্সারটা আসবে 23। তাহলে আমরা vy আর vx পেয়ে গিয়েছি, সেখান থেকে আমরা চাইলে v বের করতে পারি। তাহলে আমরা v বের করে ফেলি, রুট ওভার মাইনাস 0.316 স্কয়ার প্লাস 23 স্কয়ার। তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে এক্স্যাক্টলি 23, কারণ এটা অনেক ছোট, এটা অনেক ছোট। তাহলে আমরা আবার এই অংশটুকু হিসাব করে দেখতে পেলাম যে আমাদের v চলে আসলো অলমোস্ট, v চলে আসলো অলমোস্ট 23, v চলে আসলো অলমোস্ট 23। আর অ্যাঙ্গেলটা কত আসবে? প্রায় জিরোর কাছাকাছি আসার কথা। তাহলে থিটা ইকুয়ালস tan ইনভার্স মাইনাস 0.316 বাই 23। তাহলে আমি tan ইনভার্স করছি, তাহলে দেখো মাইনাস 0.316 ডিভাইডেড বাই 23, অ্যান্সার আসলো মাইনাস 0.78, মাইনাস 0.787। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। একটা অ্যান্সার হচ্ছে 23, আর একটা অ্যান্সার হচ্ছে মাইনাস 0.787 ডিগ্রি। তো আমি এখনই চেক করছি যে কে কে এই অ্যান্সারটা দিতে পেরেছো। তাহলে যারা যারা আমাদের সাথে শুরু থেকে এই ক্লাসটা করছিলে, তারা নিশ্চয়ই এতক্ষণে vx বের করে ফেলতে পেরেছো 23 এবং vy বের করে ফেলতে পেরেছো মাইনাস 0.316। আর এখান থেকে নিশ্চয়ই পিথাগোরাসের সাহায্যে v ইকুয়ালস রুট ওভার vx স্কয়ার প্লাস vy স্কয়ার করে বের করতে পেরেছো যে v আসলে প্রায় 23 হবে। এবং এরপর ফাইনালি থিটা ইকুয়ালস tan ইনভার্স vy বাই vx, এইটা করে বের করতে পেরেছো যে থিটাটা হবে মাইনাস 0.787 ডিগ্রি। তাহলে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি নাজমুল হাসান হিমেল এবং রায়হান আহমেদ এবং মোহাম্মদ নিলয় তোমরা কমেন্ট করেছো। যারা এই ক্লাসটুকু এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে করলে এবং অ্যান্সারগুলো বের করতে পেরেছো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা এর পরের টপিকে যাব। তাহলে দেখো আলভি বলেছো v23 কিভাবে তুমি বুঝতে পারোনি, আমরা আরেকবার একটু হিসাবটা করি। v ইকুয়ালস রুট ওভার 23 স্কয়ার প্লাস মাইনাস 0.316 স্কয়ার। এই হিসাবটুকু যদি আমরা করি তাহলে দেখো এই রেজাল্টটাই আসে। তাহলে 23 স্কয়ার প্লাস মাইনাস 0.316 স্কয়ার, এই পুরো হিসাবটা করলে আমরা পাই 23.002। সো সেটাকে আমরা অ্যাপ্রক্সিমেট করে 23 লিখতে পারি। তাহলে অলরেডি আমি দেখতে পাচ্ছি উত্তরের বন্যায় ভেসে যাচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে সাজিদ আল সাবি তুমি লিখেছো অ্যানসারটা সঠিকভাবে, সাকিবুন নাহার হাবিবা, সাইফুল ইসলাম, মতিউর রহমান, তারপর সাকিবুন নাহার হাবিবা আবারও লিখেছো, তারপর শাইরা মাহমুদা, আহমেদ আফ্রিদি, তারপর শামাউন চৌধুরী সোহেল তোমরা লিখেছো যে থিটা মাইনাস কেন তুমি বুঝতে পারোনি। দেখো এই জিনিসটা আমি একটু এক্সপ্লেইন করি, কারো কারো মনে কনফিউশন থাকতে পারে যে থিটাটা কেন নেগেটিভ আসলো, এই ব্যাপারটা আমি একটু এক্সপ্লেইন করি। তাহলে আমি এগুলো একটু মুছে নিচ্ছি। আমাদের অ্যানসার হচ্ছে 23 এবং মাইনাস 0.787। আমি এই থিটা নেগেটিভ হওয়ার ব্যাপারটা একটু এক্সপ্লেইন করি। দেখো একটা প্রাস যখন এইভাবে উঠতে থাকে ততক্ষণ পর্যন্ত থিটাটা পজিটিভ, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গেলে থিটাটা 0, তারপর আমরা যখন নামতে থাকে থিটা নেগেটিভ। তাহলে দেখো এখানে যে কোনো জায়গায় স্পর্শক আঁকি, অ্যাঙ্গেলটা কেমন? পজিটিভ, গ্রাউন্ড থেকে উপরে। আর এখানে যদি আমি স্পর্শক আঁকি, দেখো অ্যাঙ্গেলটা কেমন? গ্রাউন্ড থেকে নিচের দিকে। তাহলে থিটা এখানে নেগেটিভ আর থিটা এখানে পজিটিভ, পজিটিভ। তার মানে ওঠার সময় থিটা পজিটিভ, নামার সময় থিটাটা নেগেটিভ। তাহলে থিটার মান বের করলেই আসলে তুমি বুঝে যাবে যে প্রাসটা কি অর্ধেকের বেশি দূরত্ব গেল, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা পার হয়ে গেল নাকি সর্বোচ্চ উচ্চতার পিছনে। তাহলে সর্বোচ্চ উচ্চতার পিছনে যতক্ষণ থাকবে, ম্যাক্সিমাম হাইটের পিছনে যতক্ষণ থাকবে ততক্ষণ থিটা পজিটিভ, আর যখন ম্যাক্সিমাম হাইটের সামনে চলে যাবে
তখন হচ্ছে থিটাটা হয়ে যাবে নেগেটিভ। তাহলে আমাদের এখানে থিটা নেগেটিভ আসলো, তার মানে সর্বোচ্চ উচ্চতা পার হয়ে গেল। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে v cos থিটা সাথে t হয় না কেন? দেখো আরিয়ান রোমান তোমার অ্যানসারটা দেই। এদিকে v নট cos থিটা নট যেটা ছিল, v নট cos থিটা নট, এই v নট cos থিটা নট কোন দিকে? সামনের দিকে। তাহলে সামনের দিকে তো g নেই, g যেহেতু নেই তাহলে এর পরিবর্তন হচ্ছে না, আর যেহেতু পরিবর্তন হচ্ছে না তাই সময়ের উপরে সে নির্ভরশীল না, আর যেহেতু সময়ের উপরে নির্ভরশীল না এই জন্য v নট cos থিটা নট যা ছিল তাই থেকে যাবে, তাই এর সাথে t হচ্ছে না। তাহলে আশা করি তোমার অ্যানসারটা পেয়ে গিয়েছো। তারপর আমি দেখতে পাচ্ছি আকরাম, নিলয় এবং নাইমুল হাসান নাইম, তারপর আরিয়ান রোমান, ইমরান হোসেন ইমন, মতিউর রহমান, নাজমুল সাকিব, আনিকা তাহসিন, তারপর শিখা, ইমরান হোসেন ইমন, মতিউর রহমান, নিলয়, তারপর সোহেন তোমরা কমেন্ট করেছো, তারপর তাজকিয়া তাফহিম, মাহা রহমান, সামিয়া শিখা এবং জাকির হোসেন তোমরা কমেন্ট করেছো। এর মধ্যে তোমাদের একজন জানতে চেয়েছো vy কিভাবে বের করলাম। দেখো শুরুতে উপরের দিকে আমার ভেলোসিটি কত ছিল? v নট sin থিটা নট, সেখান থেকে g এর কারণে, g তো নিচের দিকে, তাই g এর কারণে প্রতি সেকেন্ডে কমে যাবে g, তাহলে 1 সেকেন্ডে g, 2 সেকেন্ডে 2g, তাহলে t সেকেন্ডে কত হবে? gt। তাহলে vy হচ্ছে v নট sin থিটা নট মাইনাস gt। এই হচ্ছে তোমাদের অ্যানসার যে vy কেন এরকম। তাহলে এর মাধ্যমে আমরা যে কোনো সময় পর একটা প্রাসের ভেলোসিটি এবং তার ডিরেকশন, ভেলোসিটির ডিরেকশন বের করতে পারি। তাহলে এবার তোমাদের প্রতি আমার একটা প্রশ্ন, এই প্রশ্নটা খুব মনোযোগ দিয়ে শোনো এবং প্রশ্নটার অ্যানসার দাও। একটা প্রাস যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়, একটা প্রাস যখন তার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়, কারণ উঠতে উঠতে এই পর্যন্ত উঠলো তারপর আবার নেমে আসতে শুরু করলো, এই সর্বোচ্চ উচ্চতায় উল্লম্ব বেগ কত? এই সর্বোচ্চ উচ্চতায় উল্লম্ব বেগ কত? সর্বোচ্চ উচ্চতায় উল্লম্ব বেগ কত, বা ভার্টিক্যাল ভেলোসিটি, ভার্টিক্যাল ভেলোসিটি কত? ভার্টিক্যাল ভেলোসিটি কত, উল্লম্ব বেগ কত, এটা আমি জানতে চাই। তাহলে সর্বোচ্চ উচ্চতায় উল্লম্ব বেগ কত সেটা আমাকে এক্ষুনি কমেন্টে লিখে জানাও। আর এখানে আমি এক্সপ্লেইন করতে থাকি। দেখো আমরা প্রজেক্টাইলটাকে ছুঁড়ে মারলাম v নট বেগে থিটা নট কোণে, সেটা আস্তে আস্তে উপরে উঠতে থাকবে এবং একই সাথে সামনে আগাতে থাকবে। তাহলে যখনই উপরে উঠানামা নিয়ে কোনো কথা হবে তখনই দায়ী হচ্ছে v নট sin থিটা নট, এটা হচ্ছে উপরে উঠানামার জন্য দায়ী। আর যখনই সামনে যাওয়া নিয়ে কথা হবে, সামনে যাওয়ার জন্য একমাত্র দায়ী হচ্ছে v নট cos থিটা নট, v নট cos থিটা নট বা আনুভূমিক যে বেগ, এটা হচ্ছে সামনে যাওয়ার জন্য দায়ী। আর v নট sin থিটা নট হচ্ছে উপরে নিচে উঠানামা সংক্রান্ত যে কোনো হিসাবের জন্য v নট sin থিটা নট কেই আমার নিতে হবে। তাহলে আমি একটু আগে একটা প্রশ্ন করেছিলাম যে সর্বোচ্চ উচ্চতায় উল্লম্ব বেগ কত, আমি অলরেডি অনেক অ্যানসার পাচ্ছি। অ্যানসারটা হচ্ছে 0। দেখি কে কে অ্যানসার দিতে পারলে। আর তানভীর হোসেন স্পর্শক বিষয়টা বুঝিয়ে দিতে বলেছো। স্পর্শক মানে হচ্ছে যেখানে এই রেখাটাকে, আমাদের এই রশ্মিটা একটা পয়েন্টে টাচ করবে, এই বক্ররেখাকে একটা পয়েন্টে টাচ করবে, অর্থাৎ এই পয়েন্টে যে ডিরেকশন, স্পর্শক হচ্ছে ট্যানজেন্ট। তাহলে অলরেডি আমি দেখতে পাচ্ছি যে অনেকে 0 এই অ্যানসারটা দিতে পেরেছো। রাফিউল রাফি, তারপর ব্লু, আমি দেখতে পাচ্ছি নিসর্গ মৃধা, তারপর মতিউর রহমান, মুক্তাদির, তানজিল, মাহফুজুর রহমান, সুরভি, নুহারা, রাফি, পাপন, তারপর রায়হান আহমেদ, ফয়সাল হোসেন, মাহফুজুর রহমান, প্রান্ত, হিমেল, তাহফিম, আবারও প্রান্ত, সামির, অমি। এরপর দেখতে পাচ্ছি নাইমুল হাসান নাইম। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি ইন্তিসার, সাকিব, প্রান্ত, শাকিল, তৌফিক আহমেদ, অমি, হাবিবা, হিমেল, তারপর পাপন, ফাহিম, মতিউর রহমান, নাইম, শাকিল, শাইরা মাহমুদা, তারপর সাবিত, শিহান,
তারপর মোশরেফুল ইসলাম, রাফিউল হায়দার, নুহারা, হিমেল এবং আসাদ, তোমরা অ্যান্সার দিয়েছো যে 0 হবে। তাহলে উল্লম্ব বেগ সর্বোচ্চ উচ্চতায় এসে 0 হবে। তাহলে এবার তোমাদেরকে আরো একটা প্রশ্ন করি। টি সময় পরে প্রাসের বেগ তো আমরা জানি √vx² + vy² হয়। তোমরা কি আমাকে বলতে পারবে এই v কোথায় সর্বনিম্ন হবে? কোথায় সর্বনিম্ন হবে? v কোথায় সর্বনিম্ন হবে? এই প্রশ্নগুলো আমি করছি কারণ এই প্রশ্নগুলো তোমার এমসিকিউ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাস থেকে এমসিকিউ এক্সামে প্রায়ই এই দুটো কোশ্চেন আসে যে সর্বোচ্চ উচ্চতায় উল্লম্ব বেগ কত এবং প্রাসের সর্বনিম্ন বেগ কোথায় হয়, মিনিমাম ভেলোসিটি কোথায় হয়, এই জিনিসটা কোথায় হয় সেটা একটু খুঁজে বের করো এবং খুঁজে বের করে আমাদেরকে কমেন্টে জানাও যে প্রজেক্টাইলের সর্বনিম্ন ভেলোসিটিটা কোথায় হয়। তাহলে এটা তোমরা খুঁজে বের করতে থাকো আর আমরা একটু আলোচনা করি এর সাথে সাথে যে কোথায় সর্বনিম্ন বেগ হতে পারে। দেখো এখানে দুইটা পার্ট, v √vx² + vy²। এখানে vx অলওয়েজ কত থাকে? vx থাকে v0 cos θ0, এটা চেঞ্জ হয় না। তাহলে অলওয়েজ এই vx টা হচ্ছে একটা নন জিরো ভ্যালু বা অশূন্য মান। কিন্তু vy এর সমীকরণ ছিল v0 sin θ0 - gt, তার মানে একটু 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 করে কমতে থাকে। তাহলে কমতে থাকলে এখান থেকে v0 sin θ0 থেকে যদি একটু একটু করে কমতে থাকে, এক সময় না এক সময় vy 0 হয়ে যাবে। আর vy 0 হয়ে গেলে এইটুকু নাই, তাহলে v শুধু vx হয়ে যাচ্ছে। এন্ড সেটা হবে কোথায়? সর্বোচ্চ উচ্চতায়। তাহলে অ্যানসারটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট বা সর্বোচ্চ উচ্চতায়। তাহলে আমি অলরেডি অনেকগুলো অ্যানসার পেয়ে গিয়েছি এবং এভাবে ঝটপট সঠিক উত্তর পেয়ে গেলে খুব ভালো লাগে। আমি দেখতে পাচ্ছি হোসেন মোহাম্মদ তোহা, তারপর ইমন, ফয়সাল, নুহারা, ফাহিম, তুর্য, সামির, তারপর নিসর্গ মৃধা, আরাফাত হোসেন, রাফিউল রাফি, হিমেল, নিঝুম, জাকারিয়া হোসেন, সৃজনী, তারপর শাইন, মির্জা হুমায়রা নাহা, তারপর রায়হান আহমেদ, তারপর রায়হান আহমেদের পর আমি দেখতে পাচ্ছি আদর তালুকদার, হিমেল, রাফিউল হায়দার, আলতাফ হোসেন, মোশরেফুল ইসলাম, সোহেন, রায়হান আহমেদ, তারপর মোহাম্মদ আবু বকর, তারপর ফারিহা চৌধুরী, রাকিবুল হাসান প্রান্ত, সাজিদ আল সামি, হাবিবা, সাজ্জাদ, মতিউর রহমান এবং মোহাম্মদ নিলয়। তোমরা সবাই সঠিক উত্তর দিতে পেরেছো একসাথে যে সর্বোচ্চ উচ্চতায় বেগ সর্বনিম্ন হবে। তাহলে বেগ সর্বোচ্চ হবে কোথায়? বেগ সর্বোচ্চ হবে হচ্ছে এখানে এবং এখানে, এই দুই জায়গায় বেগ সর্বোচ্চ হবে। বেগ যেখানে 0, বেগ যেখানে সবচেয়ে কম, বেগ যেখানে সবচেয়ে কম, গতিশক্তিও সেখানে সবচেয়ে কম। আর বেগ যেখানে যেখানে সবচেয়ে বেশি, গতিশক্তিও সেখানে সবচেয়ে বেশি। এবার এসো আমরা একটা প্রাসের সর্বোচ্চ উচ্চতা আর পাল্লা বের করে ফেলি। একটা প্রাসের সর্বোচ্চ উচ্চতা আর পাল্লা বের করে ফেলি। তাহলে আমরা এখন সর্বোচ্চ উচ্চতা বা ম্যাক্সিমাম হাইট আর পাল্লা বা রেঞ্জ বের করতে চেষ্টা করব। তাহলে দেখো সর্বোচ্চ উচ্চতা পাল্লা কিভাবে বের করা যায়। দেখো তোমার মনে আছে কিনা একটা বস্তুকে আমরা যখন ইউ বেগে উপরে ছুঁড়ে মারতাম, যে কোনো একটা বস্তুকে আমরা ইউ বেগে ছুঁড়ে মারতাম, তখন সর্বোচ্চ উচ্চতার সমীকরণ কি ছিল? সমীকরণ ছিল u²/2g। এটা ছিল সর্বোচ্চ উচ্চতার সমীকরণ। সোজা ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর জন্য সর্বোচ্চ উচ্চতার সমীকরণ u²/2g। আমি অলরেডি দেখতে পাচ্ছি তাজকিয়া তাহফিম, তুমি অ্যানসার করেছো v কোথায় ম্যাক্সিমাম হবে। ম্যাক্সিমাম হবে হচ্ছে যখন ঠিক যেই মুহূর্তে ছুঁড়ে মারা হয় অর্থাৎ v0 সেই মুহূর্তে, এবং তারপর সেটা উপরে উঠে আবার যখন মাটিতে আঘাত করবে সেই একই বেগ নিয়ে মাটিতে আঘাত করবে। কারণ উপরে উঠতে উঠতে বেগ কিছুটা কমে যায়, নামতে নামতে আবার ততটুকু ফেরত পায়। তাহলে ঠিক নিক্ষেপণের সময় আর মাটিতে আঘাত করার সময়, এই দুই সময় বেগটা সর্বোচ্চ থাকবে যদি একই উচ্চতা থেকে নিক্ষেপণ এবং মাটিতে আঘাত করে। তাহলে এরপর আমি দেখতে পাচ্ছি যে তানভীর হোসেন অমি, তুমি অলরেডি আনসারটা দিয়েছো যে ভূমিতে পড়ার আগ মুহূর্তে বেগ সর্বোচ্চ হবে। তারপর আমি দেখতে পাচ্ছি রাকিবুল হাসান প্রান্ত, আবু কালাম, তারপর মোহাম্মদ নিলয়, আরিয়ান রোমান,
তারপর মোহাম্মদ মাহফুজুর রহমান, তোমরা অ্যানসার দিয়েছো এবং মাহফুজুর রহমান অ্যানসার মাহমুদুর রহমান তুমি প্রশ্ন করেছো যে সর্বোচ্চতায় যাওয়ার ঠিক আগের মুহূর্তে বেগ সর্বোচ্চ হওয়ার কথা কিনা। না, সর্বোচ্চ উচ্চতায় উল্লম্ব বেগটা শূন্য হয়ে যায়। তাহলে সর্বোচ্চ উচ্চতায় শুধুমাত্র আনুভূমিক বেগ থাকে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় আসলে বেগটা সর্বনিম্ন হবে, কারণ মাত্র একটা বেগ থাকে, উল্লম্ব বেগ থাকে না। তাহলে দেখো আমরা এইটা বের করেছিলাম যে একটা বস্তুকে ইউ বেগে উপরে নিক্ষেপ করলে তার সর্বোচ্চ উচ্চতা ইউ স্কয়ার বাই 2g। তাহলে এটা হচ্ছে সমীকরণ ইউ স্কয়ার বাই 2g। তাহলে এখন একটা প্রাসের বেলায় আসি। প্রাসের এই থিটা নট কোণে তাকে তো আমরা ভেঙেই ফেলি। সামনের দিকে ভি নট কস থিটা নট, উপরের দিকে ভি নট সাইন থিটা নট। তাহলে এই যে উপরের দিকে যে বেগ সেটাকে আমরা এখন ইউ ধরতে পারি কি না। দেখো সামনের দিকের বেগ তো সামনে নেয়, উপরে নিচে ওঠানামা করায় না। সামনের দিকের বেগটা হচ্ছে সামনে নেয়, উপরে নিচে ওঠানামা করায় না। উপরে নিচে ওঠানামা করায় শুধুমাত্র ভি নট সাইন থিটা নট এটা। তাহলে ইউ এর জায়গায় যদি আমরা ভি নট সাইন থিটা নট বসিয়ে দেই তাহলেই আমরা পেয়ে যাব এই প্রাসটার সর্বোচ্চ উচ্চতা কত। তাহলে h ইকুয়ালস আমরা পাচ্ছি ভি নট সাইন থিটা নট হোল স্কয়ার বাই 2g। তাহলে দেখো আমি একটু এক্সপ্লেইন করি। অনেকে এটা বুঝতে পারোনি যে h ইকুয়ালস u স্কয়ার বাই 2g কোথা থেকে আসলো। একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারলে তার সর্বোচ্চ উচ্চতা হয় u স্কয়ার বাই 2g। কিভাবে আমি বলি, ধরা যাক সে h উচ্চতায় ওঠে, আদি বেগ হচ্ছে u, নিচের দিকে কাজ করে g। তাহলে আমরা আমাদের ঠিক আগের ক্লাসটায় একটা সমীকরণ শিখেছিলাম s ইকুয়ালস ut প্লাস হাফ এটি স্কয়ার। সেখানে আমরা মান বসাই, আমরা উপরের দিকে প্লাস ধরলাম, তাহলে উপরের দিকে h উচ্চতা উঠে তাই s এর জায়গায় h, u উপরের দিকে তাই ut দিলাম, g নিচের দিকে তাহলে মাইনাস হাফ gt স্কয়ার এইটা হচ্ছে। তাহলে দেখো আমরা এখান থেকে একটা সমীকরণ থেকে চাইলে h ইকুয়ালস ut মাইনাস হাফ gt স্কয়ার লিখতে পারি। আচ্ছা চাইলে আমরা এখানে t বের না করে আরেক ভাবেও করতে পারি। আমরা অ্যাকচুয়ালি চাইলে এখানে এই সমীকরণ থেকেও যেতে পারি। এই সমীকরণ থেকে যেতে চাইলে আমাদের t বের করা লাগবে। তো আমরা t বের না করে আরেক ভাবে করতে পারি। সেটা হচ্ছে দেখো v স্কয়ার ইকুয়ালস u স্কয়ার প্লাস 2as। এই সমীকরণটাও আমরা শিখেছিলাম। আমরা চাইলে এখান থেকে যেতে পারি। তাহলে দেখো আমি আবার এক্সপ্লেইন করি। আমি এই কলমটাকে উপরের দিকে ছুঁড়ে মারলাম, তাহলে কলমটা একটা সর্বোচ্চ উচ্চতায় উঠবে, উঠে আবার মাটিতে পড়ে যাবে। সর্বোচ্চ উচ্চতায় উঠলে বেগ কত হয়? 0। তাহলে এই v এর জায়গায় বসিয়ে দাও 0। তাহলে v এর জায়গায় যদি 0 বসিয়ে দাও দেখো কি রেজাল্ট আসে। তাহলে 0 ইকুয়ালস u স্কয়ার প্লাস 2 এর জায়গায় কি লিখবো আমরা g, আর s এর জায়গায় কি লিখবো আমরা h। এবার দেখো যদি আমরা সাইড চেঞ্জ করি, ও আরেকটা কথা, u কোন দিকে ছিল? উপরের দিকে। u আমরা উপরের দিকে ছুঁড়ে মেরেছি। আর g কোন দিকে ছিল? নিচের দিকে। তাহলে g এর আগে একটা মাইনাস হয়ে যাবে। তাহলে 0 ইকুয়ালস u স্কয়ার মাইনাস 2gh। তাহলে সাইড চেঞ্জ করো, h ইকুয়ালস u স্কয়ার বাই 2g। এখান থেকে ইজিলি নিয়ে আসা যায়। তাহলে একটা বস্তু যাকে তুমি u বেগে উপরের দিকে ছুঁড়ে দিবে তার সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু দূরত্ব অতিক্রম করা লাগে? h ইকুয়ালস u স্কয়ার বাই 2g। তাহলে প্রাসের বেলায় উপরের দিকে বেগ কত ছিল? v নট sin থিটা নট। তাহলে u কে তুমি v নট sin থিটা নট দিয়ে রিপ্লেস করে দাও, তাহলে পেয়ে যাচ্ছ h ইকুয়ালস v নট sin থিটা নট হোল স্কয়ার বাই 2g। তাহলে এই হচ্ছে আমাদের রেজাল্ট। এটা হচ্ছে প্রাসের সর্বোচ্চ উচ্চতা। তাহলে বলো তো v নট যদি 40 মিটার পার সেকেন্ড হয়, থিটা নট যদি 20 ডিগ্রি হয়, তাহলে সর্বোচ্চ উচ্চতা h কত? এটা আমাকে এক্ষুনি বের করে দেখাও। আমার প্রশ্নটা হচ্ছে v নট যদি 40 মিটার পার সেকেন্ড হয়, থিটা নট যদি 20 ডিগ্রি হয়, তাহলে আমাদের প্রাসের সর্বোচ্চ উচ্চতা কত? আমাদের প্রাসের সর্বোচ্চ উচ্চতা h ইকুয়ালস কত হয় এটা বের করে দেখাও। তাহলে এটা করার জন্য আমাদের একটা ক্যালকুলেটর লাগবে। আমরা এখানে v নট এর ভ্যালু বসাবো 40, আমরা থিটার ভ্যালু বসাবো 20। তাহলে v নট sin থিটা নট এটার একটা ভ্যালু পাবো, তাকে স্কয়ার করব, 2g দিয়ে ভাগ করব। তাহলে আমরা সর্বোচ্চ উচ্চতা পেয়ে যাব। তাহলে দেখো সর্বোচ্চ উচ্চতা
কিসের উপরে ডিপেন্ড করে? এখানে ভি নট, একটা প্রাসের জন্য ভি নট কনস্ট্যান্ট। তারপর আমাদের পৃথিবীতে ভূপৃষ্ঠে জি এর মান 9.8, তাহলে এটা কনস্ট্যান্ট পাচ্ছি, এটা কনস্ট্যান্ট পাচ্ছি। তাহলে থিটার ভ্যালু কত হলে তোমার এই সর্বোচ্চ উচ্চতা ম্যাক্সিমাম হবে আমরা চাইলেই বের করে ফেলতে পারি। sin থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1, সেটা কখন হয়? থিটা 90 ডিগ্রি হলে। তাহলে থিটা 90 হলে এই h এর ভ্যালু সবচেয়ে বেশি হবে, এছাড়া অন্য যে কোনো কিছু থাকলে h এর ভ্যালু অন্যরকম আসবে। তাহলে আমি একটু আগে জানতে চেয়েছিলাম v নট 40 হলে, থিটা নট 20 হলে h কত, সর্বোচ্চ উচ্চতা কত। তাহলে এর রেজাল্টটা আমরা চাইলে এখনই বের করে ফেলতে পারি। রেজাল্টটা হচ্ছে 40 ইনটু sin 20, এটাকে আমাদের স্কয়ার করতে হবে, তারপর ভাগ করতে হবে 2 ইনটু 9.8 দিয়ে। তাহলে আমরা পাচ্ছি 9.55। তাহলে আমাদের অ্যানসার হচ্ছে 9.55 মিটারস। তাহলে এক্ষুনি আমি চেক করব যে তোমরা কে কে এই অ্যানসারটা দিতে পেরেছো। তাহলে আমি অলরেডি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করেছো। মারফিজুল হক, জনি, মোহাম্মদ নাজিম উদ্দিন, সাজ্জাদ, তারপর মুজাহিদুল ইসলাম, আরিয়ান রোমান, তারপর মোহাম্মদ মাহফুজুর রহমান, তোমরা অনেকে কমেন্ট করেছো। তাহলে দেখো অলরেডি আমরা একটা প্রাসের সর্বোচ্চ উচ্চতা বের করে ফেলেছি, তার মানে প্রাসটা ম্যাক্সিমাম 9.55 মিটারের মতো উপরে উঠবে, ওর পক্ষে আর এর চেয়ে বেশি ওঠা সম্ভব না। তাহলে ওর সর্বোচ্চ উচ্চতা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই হয় ভি নট চেঞ্জ করতে হবে অথবা থিটা নট চেঞ্জ করতে হবে। আর যদি আমরা এই প্রাসটা নিয়ে অন্য কোনো গ্রহে যাই তাহলে কিন্তু জি চেঞ্জ হয়ে যাবে, তাহলে আপনা আপনি এটা চেঞ্জ হয়ে যাবে। অলরেডি আমি অনেকগুলো অ্যানসার পেয়ে গিয়েছি। আমি দেখতে পাচ্ছি শাইরা মাহমুদা তুমি লিখেছো 9.55, আজিজুল হাকিম ফয়সাল 9.55, মুশফিকুর রহমান শিহান, তারপর শাইন, এরপর আমি দেখতে পাচ্ছি সাকিবুন নাহার হাবিবা, তারপর শামস আলভি, মতিউর রহমান, ফারিহা চৌধুরী, তোমরা সবাই 9.55 এই অ্যানসারটা আনতে পেরেছো। সাদিয়া 9.55, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তৌফিক আহমেদ তুমিও 9.55 এই অ্যানসারটা আনতে পেরেছো। তো তোমরা সফলতার সাথে সর্বোচ্চ উচ্চতা বের করে ফেলতে পেরেছো। তো এক্ষুনি একটা কাজ করো, এই ভিডিওটা শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরাও এই সর্বোচ্চ উচ্চতা বের করা জিনিসটা শিখে যায়। তাহলে আমরা সর্বোচ্চ উচ্চতা বের করতে পেরেছি। আরো দেখতে পাচ্ছি আমি শাফায়াত আহমেদ, মোশরেফুল ইসলাম, পিয়াস মাহমুদ, নাইমুল হাসান নাইম, ইসমাইল তুষার, তানজিল, সামি, তোমরা সবাই, তারপর হচ্ছে মেসি দেখতে পাচ্ছি, তারপর নুহারা, তোমরা সবাই অ্যানসারটা দিতে পেরেছো। যারা যারা সঠিকভাবে 9.55 বের করতে পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য এবং অ্যানসার বের করার জন্য। শুভ ইসলাম, নাইম, ফারাবি রুহান এবং নাইমুল ইসলাম রিয়ন এবং লেটেস্ট ভার্সন তৌফিক আহমেদ, তোমরা অ্যানসার দিয়েছো, তোমাদেরকে ধন্যবাদ। আমরা এখন পরবর্তী টপিকে যাচ্ছি, পাল্লা। পাল্লা বা রেঞ্জ। এই পাল্লা বা রেঞ্জ বের করার জন্য আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে উড্ডয়নকাল বা টাইম অফ ফ্লাইট। একটা প্রাস কতক্ষণ ধরে বাতাসে উড়ে উড়ে যাচ্ছে ওই সময়টাকে বলে টাইম অফ ফ্লাইট বা উড্ডয়নকাল। তাহলে আমরা উড্ডয়নকাল সম্পর্কে জানবো। সাজ্জাদ জিজ্ঞেস করেছো কত করে নিক্ষেপ করলে আনুভূমিক পাল্লা সর্বাধিক হবে, সেটা আমরা বের করব, সেটা আমরা এখনো বের করিনি, সেটা আমরা বের করব। অ্যানসার হচ্ছে 45, সেটা আমি আগেই বলে দিলাম, বাট এটা আমি করে দেখাচ্ছি এখন। তারপর তৌহিদ তুহিন, মোহাম্মদ আনোয়ার হোসেন, মতিউর রহমান, অঙ্কন, অমি, ফারাবি রুহান। তাহলে আমি আমাদের পাল্লা বের করার প্রবলেমে চলে যাই। আমরা প্রথমে হচ্ছে সময়টা বের করব, টাইম অফ ফ্লাইট বা উড্ডয়নকাল। দেখো টাইম অফ ফ্লাইট বা উড্ডয়নকাল বের করাটা খুবই ইজি। আমরা একটা উদাহরণে যাই। ধরা যাক আমরা জানতে চাই একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারলে, ইউ বেগে উপরের দিকে ছুঁড়ে মারলে কতক্ষণ সময় লাগে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে তার বেগ হয়ে যাবে 0। তাহলে আমরা তো জানি v = u + at, এই সমীকরণ আমরা সবাই জানি। এখানে v কত? 0, u কত? উপরের দিকে u, এবং g তো নিচের দিকে, তাই আমরা লিখব -a এর জায়গায় g।
ইনটু টি। তাহলে এইখান থেকে টি ইকুয়ালস আমরা পাচ্ছি ইউ বাই জি। তাহলে এটা হচ্ছে নিচ থেকে উপরে উঠতে কতটুকু সময় লাগে। তাহলে আমি দেখতে পাচ্ছি অনেকে প্রশ্ন করেছো যে মোহাম্মদ আনোয়ার হোসেন প্রশ্ন করেছো যে সর্বোচ্চ পাল্লা কেন 45 ডিগ্রিতে হবে। আমরা অ্যানসারটা একটু পরেই দিচ্ছি, পাল্লার অঙ্ক আমরা যখন করব তখন অ্যানসারটা দিয়ে দিচ্ছি। তারপর নাইমুল হাসান নাইম, তোমার প্রশ্নটা আবার করতে পারো, তাহলে তোমার প্রশ্নটার অ্যানসার আমি দিয়ে দিচ্ছি। তারপর আব্দুল জলিল, তারপর আমি দেখতে পাচ্ছি তানবিন হোসেন অমি প্রশ্ন করেছে। তো দেখো এখানে আমরা জানতে পারলাম যে ইউ বেগে একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারলে তার সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগে ইউ বাই জি। আবার উপর থেকে নেমে আসতেও সেই একই পরিমাণ সময় লাগবে। তাহলে উঠতে ইউ বাই জি, নামতে কত মোট সময় লাগবে টুয়াইস ইউ বাই জি। মোট সময় লাগবে টুয়াইস ইউ বাই। এবারে আমরা এক কাজ করি, আমরা প্রাসে ফিরে আসি। প্রাসের জন্য যে বেগ ছিল ভি নট, অ্যাঙ্গেল ছিল থিটা নট, সেই অনুযায়ী সামনের দিকের বেগ ভি নট কস থিটা নট। এটা উপরে নিচে ওঠানামার বেলায় কোনো ভূমিকা রাখে না। উপরে নিচে ওঠানামার বেলায় ভূমিকা রাখে ভি নট সাইন থিটা নট। উপরে নিচে ওঠানামার বেলায় ভি নট সাইন থিটা নট ভূমিকা রাখে। তাহলে ভি নট সাইন থিটা নট হচ্ছে উল্লম্ব, তাহলে এখানে ইউ এর জায়গায় আমরা ভি নট সাইন থিটা নট বসিয়ে দেই। তাহলে আমরা মোট সময় পাবো হচ্ছে, ওখানে পেয়েছিলাম টুয়াইস ইউ বাই জি, আর এখানে ইউ এর জায়গায় আমরা বসিয়ে দিব ভি নট সাইন থিটা নট। তাহলে আমরা উড্ডয়ন কাল পেয়ে যাচ্ছি t ইকুয়ালস টুয়াইস ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। তাহলে এই হচ্ছে আমাদের অ্যানসার, t ইকুয়ালস টুয়াইস ভি নট সাইন থিটা নট বাই জি। এইটাকেই বলা হয় টাইম অফ ফ্লাইট বা উড্ডয়ন কাল, যে কতক্ষণ ধরে প্রাসটা ভেসে ভেসে সামনের দিকে যাচ্ছে। তাহলে আমাদের এই প্রাসের বেলায় v যদি হয় 50 মিটার পার সেকেন্ড আর থিটা নট যদি হয় 30 ডিগ্রি, তাহলে তোমরা বের করে ফেলো t কত হবে। আমাদের v নট হচ্ছে 50 মিটার পার সেকেন্ড এবং থিটা নট হচ্ছে 30 ডিগ্রি। তোমরা বের করে ফেলো t কতটুকু হবে, এটা বের করে ফেলো। তাহলে আমরা t এর মানটা তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছিলাম। তাহলে t এর মানটা বের করতে পারলেই আমরা বুঝে ফেলতে পারবো যে এই জিনিসটা ঠিকমতো হয়েছে কিনা। তাহলে আমি t এর মানটা নির্ণয় করার চেষ্টা করি, তোমরাও আমার সাথে সাথে করার চেষ্টা করো। এখানে টুয়াইস ভি নট সাইন থিটা নট বাই জি করলে আমরা পাবো টাইম অফ ফ্লাইট বা উড্ডয়ন কাল। তাহলে আমরা এই হিসাবটুকু করি, 2 ইনটু ভি নট সাইন থিটা নট ছিল আমাদের 30 ডিগ্রি ডিভাইডেড বাই জি, জি হচ্ছে 9.8। তাহলে অ্যানসারটা চলে আসে 5.1। তাহলে এই অঙ্কের অ্যানসারটা চলে আসলো 5.1 সেকেন্ড। তার মানে হচ্ছে এইখান থেকে 50 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কাউকে ছুঁড়ে মারলে সেইভাবে উঠে আবার যখন মাটিতে পড়বে ততক্ষণে টোটাল টাইম লাগবে 5.1 সেকেন্ড। তাহলে তোমরা অনেকে নিশ্চয়ই অলরেডি এই অ্যানসারটা বের করতে পেরেছো। তো আমি এর মধ্যে একটু চেক করি যে তোমরা কি কি অ্যানসার দিয়েছো। আমি অলরেডি আরো বেশ কিছু কোশ্চেন পেয়েছি, আমি কোশ্চেনগুলো একটু পড়ি। মতিউর রহমান, তোমার অ্যানসারটা দেই, হ্যাঁ একই জিনিস। তারপর প্রবাল, সর্বোচ্চ উচ্চতায় টি হাফ হবে কিনা, হ্যাঁ ঠিকই, সর্বোচ্চ উচ্চতায় যাওয়া পর্যন্ত এর অর্ধেক টাইম লাগবে, তার মানে ভি নট সাইন থিটা নট বাই জি। তোমার অনুমান সঠিক। তারপর আমি দেখতে পাচ্ছি আরো অ্যানসার দিয়েছো। ঝুমা, জি নেগেটিভ নিলাম কেন, এই যে এখানে জি নেগেটিভ নেওয়ার কারণ হচ্ছে ইউ উপরের দিকে জি নিচের দিকে, তাই ইউটা পজিটিভ নিয়েছি এবং জিটাকে নেগেটিভ নিয়েছি। আচ্ছা, কত সময় পর রেঞ্জ ইকুয়াল হাইট হবে, আমরা এখনো রেঞ্জ বের করিনি। অ্যানসার হচ্ছে সব সময় যে রেঞ্জ ইকুয়ালস হাইট হবে এমন কোনো কথা নেই। কিছু নির্দিষ্ট অ্যাঙ্গেলে নির্দিষ্ট বেগে ছুঁড়ে মারলে, যে অ্যাটলিস্ট একে এত নির্দিষ্ট বেগে ছুঁড়ে মারলে সেক্ষেত্রে রেঞ্জ আর হাইট সমান হতে পারে। বাট আমি যদি লো অ্যাঙ্গেলে ছুঁড়ে মারি, বেশ লো অ্যাঙ্গেলে, তাহলে বেশিরভাগ সময় রেঞ্জ হবে বেশি, হাইট হবে কম। আবার যদি অনেক বেশি অ্যাঙ্গেলে ছুঁড়ে মারি, যে অনেক উপরে উঠে এখানেই পড়ে গেল, সেক্ষেত্রে হাইট অনেক বেশি হবে বাট রেঞ্জ কম হবে। তো এই জিনিসগুলো আমরা এখন দেখবো রেঞ্জ বের করার সময়। তো অলরেডি আমি দেখি 5.1 সেকেন্ড কে কে অ্যানসার দিতে পেরেছো। আমি দেখতে পাচ্ছি
সাবিত অ্যানসার দিয়েছো 5.1, সাকিবুন নাহার হাবিবা অ্যানসার দিয়েছো 5.1, শাকিল অ্যানসার দিয়েছো 5.1 সেকেন্ড। তো এর মধ্যে আমি অনেকেরই অ্যানসার পেয়ে গিয়েছি যে টাইম অফ ফ্লাইট বা উড্ডয়ন কাল হবে 5.1 সেকেন্ড। তো যারা যারা 5.1 সেকেন্ড অ্যানসার দিতে পেরেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আরো অ্যানসার পাচ্ছি এখানে। তো আমরা টাইম অফ ফ্লাইট বের করে ফেললাম। এখন এই টাইম অফ ফ্লাইট দিয়ে আমি কি করব? এই টাইম অফ ফ্লাইট দিয়ে আমি এই প্রাসের পাল্লা বের করতে পারবো। তো আমি আরো দেখতে পাচ্ছি আব্দুল জলিল, ফয়সাল, তোহা, শাফায়েত আহমেদ, তোমরাও 5.1 অ্যানসারটা এনেছো। উম্মে আনি, সাজ্জাদ, তোমরা 5.1 এই অ্যানসারটা আনতে পেরেছো। মাসুম। তো দেখো যারা যারা এই টাইম অফ ফ্লাইট আইডিয়াটা বুঝে ফেলেছো তাদের জন্য পাল্লা বের করাটা খুবই সোজা হবে। দেখো আমরা একটা উদাহরণ দেই। ধরা যাক এই হচ্ছে ভি নট, এটা থিটা নট, তাহলে সামনের দিকে ভি নট কস থিটা নট, আর উপরের দিকে হচ্ছে ভি নট সাইন থিটা নট। তাহলে দেখো এই ব্রাশটা যতক্ষণ বাতাসে ভেসে থাকবে ততক্ষণই তো সামনে যাবে, যতক্ষণ বাতাসে ভেসে থাকবে ততক্ষণই সামনে যাবে। তাহলে এই যে আনুভূমিক দূরত্ব এটাই হচ্ছে পাল্লা আর। তাহলে আমি অলরেডি দেখি আগের অ্যানসার গুলো কে কে দিতে পেরেছিলে। তাহলে দেখো আমি দেখতে পাচ্ছি যে মাসুম, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান ভুইয়া, মেহরাব আল মাকসুদ। মেহরাব একটা কাজ করেছো, তুমি হিসাব করে দেখিয়েছো যে 75.96 ডিগ্রিতে মারলে রেঞ্জ আর হাইট সমান হবে। তোমার অ্যানসার ঠিক। আমরা যদি এর চেয়ে কম অ্যাঙ্গেলে মারি তাহলে হচ্ছে রেঞ্জ বেশি হবে, হাইট কম হবে। আর যদি এর চেয়ে বেশি অ্যাঙ্গেলে ছুঁড়ে মারি তাহলে হচ্ছে হাইট বেশি হবে, রেঞ্জ কম হবে। তারপর আমি আরো দেখতে পাচ্ছি শাকিল অ্যানসার বের করেছো। শুভ ইসলাম, সাজিদ আল সামি, উচ্ছ্বাস, তোহা, শাকিল, মোশরেফুল ইসলাম, নাইম হাসান, সালমান আল মামুন। তারপর আমি দেখতে পাচ্ছি পিয়াস মাহমুদ, তৌফিক আহমেদ, জাহির ইমন, সাহাবি হাসান। তোমরা সবাই আগের অ্যানসারটা বের করতে পেরেছিলে 5.1। এবার আমরা রেঞ্জ বের করতে চাই। তাহলে দেখো রেঞ্জ বের করার জন্য কি করতে হবে? রেঞ্জ বের করার জন্য কতটুকু সামনে যায় সেটা তোমাকে হিসাব করতে হবে। তো সামনে যাওয়ার বেগ কত? ভি নট কস থিটা নট, এই একটাই বেগ। তাহলে সামনে এই ভি নট কস থিটা নট বেগে যাচ্ছে, কিন্তু কতক্ষণ যাবে সামনের দিকে? টাইম অফ ফ্লাইট অর্থাৎ টি, সেটা কত ছিল? টুয়াইস ভি নট সাইন থিটা নট বাই জি। তাহলে দুটোকে আমরা যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট বাই জি। এখানে আমরা একটা ছোট্ট ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করেছি, 2 sin থিটা cos থিটা ইকুয়ালস sin 2 থিটা। তাহলে v নট স্কয়ার sin 2 থিটা নট বাই g, এই হচ্ছে আমাদের পাল্লার ইকুয়েশন। v নট স্কয়ার sin 2 থিটা নট বাই g, এটাই হচ্ছে আমাদের পাল্লার ইকুয়েশন। তাহলে এখান থেকে চাইলে আমরা বের করে ফেলতে পারি যে একটা প্রাসের পাল্লা কতটুকু হবে। তাহলে আমরা এখান থেকে পাল্লা বের করি কিভাবে? ধরা যাক v নট এর মান দেয়া, v নট দেয়া হলো 40 মিটার পার সেকেন্ড এবং থিটা নট দেয়া হলো 45 ডিগ্রি। তাহলে আমরা বের করতে পারবো পাল্লা কত। তো তোমরা বের করে ফেলো পাল্লাটা কতটুকু হয়। এর মাঝে আমি একটা কথা বলি, দেখো এখানে v নট একটা প্রাসের জন্য ফিক্সড, কারণ তাকে আমি যে বেগে ছুঁড়ে মারলাম সেটা তো আর এখন আর চেঞ্জ করা যাবে না, ছুঁড়েই তো মেরে ফেলেছি। তাহলে এখন হচ্ছে v নট স্কয়ার, এটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, g কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, বাকি রইল sin 2 থিটা নট। sin এর ভ্যালু ম্যাক্সিমাম হয় হচ্ছে 1, সেটা কততে? 90 ডিগ্রিতে। তাহলে 2 ইনটু থিটা নট, তাহলে 45 যদি হয় 2 ইনটু 45 করলে হয়ে যায় 90। তাহলে আর ম্যাক্স কখন হবে? থিটা নট যখন 45 ডিগ্রি। আর ম্যাক্স কখন হবে? থিটা নট যখন 45 ডিগ্রি। তাহলে আর ম্যাক্স হচ্ছে থিটা নট 45 ডিগ্রিতে হয়। তাহলে এখান থেকে আমরা চাইলে এখন পাল্লা বের করতে পারবো। তাহলে পাল্লা বের করার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে v নট স্কয়ার sin 2 থিটা নট বাই g। তাহলে অ্যানসারটা যদি আমি ক্যালকুলেটরের সাহায্যে বের করি তাহলে অ্যানসারটা চলে আসে 163.26। তাহলে আমাদের এখানে অ্যানসারটা হচ্ছে 163.26। তাহলে অলরেডি আমি অনেকগুলো সঠিক উত্তর পেয়ে গিয়েছি। ফারহাত আম্মি, তারপর শান্ত, রুবায়েত জাহান, নিঝুম, ফয়সাল হোসেন, নোভো, তারপর মিনহাজউদ্দিন,
নিসর্গ মৃধা, অমি, ফারিয়া রহমান, প্রান্ত, সামি, সামির, সাদিয়া, তারপর সাজ্জাদ, অমি, মতিউর রহমান, সাকিবুন নাহার হাবিবা, তানবিন হোসেন, অমি। তুমি অনেক বড় একটা অ্যানসার দিয়েছো, 163.2653061। আমাদেরকে এত অ্যাকুরেট অ্যানসার দেওয়ার জন্য অমিকে একটা বিশাল ধন্যবাদ। এরপর আমি দেখতে পাচ্ছি সাকিব, প্রান্ত, হাবিবা, সামির, মতিউর রহমান, তারপর আবু বকর সিদ্দিক, তারপর অমি আবারও অ্যানসার দিয়েছো, সানজিদা, মতিউর রহমান, মাসুম এবং অ্যানি, তোমরা অ্যানসার দিয়েছো 163.26। তাহলে দেখো একটু আমি একটা কথা বলেছি, থিটা নট যদি 45 ডিগ্রি হয় তাহলে 2 থিটা নট হয় 90, আর sin 90 হচ্ছে 1, এর চেয়ে বেশি আর যায় না। তাহলে তখন পাল্লাটা ম্যাক্সিমাম হয়, এই আর জিনিসটা ম্যাক্সিমাম হয়, রেঞ্জ জিনিসটা ম্যাক্সিমাম হয়। তাহলে এই ম্যাক্সিমাম রেঞ্জ আর ম্যাক্স হচ্ছে কখন হবে, যখন থিটা নটটা 45 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে একটা কাজ আমরা করতে পারি। আমরা একটু আগে সর্বোচ্চ উচ্চতার ইকুয়েশন শিখেছিলাম। আমরা সর্বোচ্চ উচ্চতার ইকুয়েশন শিখেছিলাম u স্কয়ার বাই 2g। সেটা হয়ে গিয়েছিল v নট স্কয়ার sin স্কয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g, এইটা। আর আমরা এখন পাল্লার একটা ইকুয়েশন শিখলাম, সেটা হচ্ছে v নট স্কয়ার sin 2 থিটা নট বাই g। এখান থেকে চাইলে আমরা থিটা নট বের করতে পারি যে কার জন্য পাল্লা আর সর্বোচ্চ উচ্চতা সমান হয়। তাহলে v নট স্কয়ার sin 2 থিটা নট, এটাকে চাইলে আমরা ভেঙে লিখতে পারি। এই sin স্কয়ার থিটা নট কে লিখতে পারি আমরা sin থিটা নট sin থিটা নট, এরকম লিখতে পারি। আর v নট স্কয়ার sin 2 থিটা নট না লিখে আমরা পুরোটা ভেঙেই লিখতে পারি 2 sin থিটা নট cos থিটা নট ডিভাইডেড বাই g। তাহলে এটা ছিল আমাদের পাল্লা r, আর এটা ছিল আমাদের সর্বোচ্চ উচ্চতা h। এই দুইটা যদি আমরা সমান করি তাহলে দেখো g কেটে যাচ্ছে, g কেটে যাচ্ছে, এখান থেকে একটা sin থিটা নট কেটে যাচ্ছে, এখান থেকে একটা sin থিটা নট কেটে যাচ্ছে, কেটে দিলাম। v নট স্কয়ার কেটে যাচ্ছে, v নট স্কয়ার কেটে যাচ্ছে। তাহলে ফাইনালি এখান থেকে হচ্ছে আমরা sin থিটা বাই cos থিটা tan থিটা ইকুয়ালস পেয়ে যাব 4। তাহলে সেখান থেকে আমরা tan থিটার মান বের করতে পারি। তাহলে আমি সেটাই বের করি, অ্যানসারটা আসবে থিটা নট ইকুয়ালস 75.96 ডিগ্রিস। একটু আগে তোমরা আমাদেরকে করে দেখিয়েছো এই জিনিসটা, যে থিটা নটের মান যখন 75.96 হয় তখন পাল্লা আর সর্বোচ্চ উচ্চতা সমান হয়। সেটাই আমরা এখন একবার প্রমাণ করে ফেললাম। তো এটা কিভাবে করতে হবে একবার বলি। r ইকুয়ালস h ধরে তুমি শুরু করবে, v নট স্কয়ার sin 2 থিটা নট বাই g ইকুয়ালস v নট স্কয়ার sin স্কয়ার থিটা নট বাই 2g। কাটাকাটি করো, সেখান থেকে tan থিটা নট ইকুয়ালস চলে আসবে 4। তো tan ইনভার্স করলে এই রেজাল্টটা চলে আসে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যানসার, যে কত ডিগ্রিতে ছুঁড়ে মারলে r আর h সমান হয়। তাহলে একটু আগে অনেকেই এটা করে দেখিয়েছো আমাদেরকে, যারা যারা করতে পেরেছো তাদেরকে ধন্যবাদ। আমি একটু আগের অ্যানসারটা পড়ি। হোসেন মোহাম্মদ তোহা আগের অ্যানসারটা দিয়েছিলে যে 163.27, এবং অলরেডি আমি অনেকে দেখতে পাচ্ছি কমেন্ট করেছো, শাকিল, ফাহিম, সাইফুল ইসলাম, শাকিল, তারপর তানবিন হোসেন, অমি, শুভ ইসলাম, আসিফ মুক্তাদির, আব্দুল জলিল, তাম্মি, ফারিহা চৌধুরী, মাসুম, ফয়সাল, তৌফিক আহমেদ, মতিউর রহমান, সামি, নিসর্গ মৃধা, তারপরে আমি দেখতে পাচ্ছি শান্ত, তোহা, প্রান্ত, সিদ্দিক, সামি, জিয়া, আশরাফুল, জিয়া, সাহাবি হাসান, আলতাফ হোসেন, তারপর অরিক, ইমন, তৌফিক আহমেদ। তোমরা সবাই এই অ্যানসারটা নিয়ে আসতে পেরেছো 75.96 ডিগ্রিস। তার মানে এত ডিগ্রিতে ছুঁড়ে মারলে সর্বোচ্চ উচ্চতা আর পাল্লা সমান হবে। তাহলে আমরা প্রাসের পাল্লা পর্যন্ত বের করে ফেলতে পেরেছি। আমরা জেনে গিয়েছি সর্বোচ্চ পাল্লা হয় 45 ডিগ্রিতে এবং পাল্লা আর সর্বোচ্চ উচ্চতা সমান হয় 75.96 ডিগ্রিতে। তো এখন আমরা একটু কৌণিক গতি নিয়ে কথা বলবো।
তো তোমরা রৈখিক গতির জন্য যে সমীকরণগুলো দেখেছিলে তার সবই কৌণিক গতির জন্য অ্যাপ্লিকেবল। আর ফারিয়া চৌধুরী জানতে চেয়েছো পাল্লার একক বা ইউনিট কি হবে, মিটার। যদি আমরা সবগুলো স্ট্যান্ডার্ড এসআই ইউনিটে নেই তাহলে পাল্লা মিটারে আসবে। তাহলে এরপর আমি আরো দেখতে পাচ্ছি যে অনেকে কমেন্ট করেছো, উম্মে অ্যানি, তারপর সাকিব, নাইম, আব্দুল জলিল, তারপর অভি, অমি, তোমরা কমেন্ট করেছো। তো দেখো আমরা হচ্ছে এখন একটু কৌণিক গতিতে যাব। আমরা এখন কৌণিক গতির ফর্মুলাগুলো বের করার চেষ্টা করব। আমরা রৈখিক গতির জন্য যা যা করেছিলাম সেই একই জিনিস কৌণিক গতির জন্য অ্যাপ্লিকেবল, খালি আমাদেরকে একটা রাশির জায়গায় অন্য রাশি দিয়ে রিপ্লেস করে দিতে হবে। তাহলে দেখো আমরা রৈখিক গতিতে যেটাকে সরণ ধরি, কৌণিক গতিতে সেটা হয়ে যাবে থিটা। রৈখিক গতিতে যেটা ভি সেটা কৌণিক গতিতে হয়ে যাবে ওমেগা। রৈখিক গতিতে যেটা এক্সিলারেশন বা ত্বরণ এ সেটা কৌণিক গতিতে হয়ে যাবে আলফা, কৌণিক ত্বরণ। তারপর আমরা রৈখিক গতিতে যে ভর ধরি এম সেটা কৌণিক গতিতে হয়ে যাবে জড়তার ভ্রামক আই। তাহলে এরকম করে একটা একটা করে চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের যে ইকুয়েশন গুলো ছিল s ইকুয়ালস ভিটি সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে থিটা ইকুয়ালস ওমেগা টি। এরপর আমাদের আরো ইকুয়েশন ছিল s ইকুয়ালস ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এটাকে আমরা ইউ না লিখে ভি নট লিখতে পারি আদিবেগ হিসাবে। তাহলে এখানে হয়ে যাবে থিটা ইকুয়ালস ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কয়ার, এরকম হয়ে যাবে। তারপরে আরো কি করা যায়, আমরা এখানে আরো ইকুয়েশন জানতাম, সেটা হচ্ছে ভি স্কয়ার ইকুয়ালস ইউ স্কয়ার প্লাস 2as। সেটা এখানে হয়ে যাবে ওমেগা স্কয়ার ইকুয়ালস ওমেগা নট স্কয়ার প্লাস 2s, এর জায়গায় হয়ে যাবে আলফা এবং এস এর জায়গায় হয়ে যাবে থিটা। তাহলে এইভাবে রৈখিক গতির যা যা ইকুয়েশন থাকে সেগুলোকে আমরা কৌণিক গতির ইকুয়েশনে কনভার্ট করে ফেলতে পারি। তাহলে এবার আমরা সেরকমই একটা জিনিস করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমি তোমাদেরকে একটা প্রবলেম দিব, সেই প্রবলেমটা তোমরা সলভ করে বলবে অ্যানসারটা কি হয়। প্রবলেমটা হচ্ছে একটা ফ্যান, সবাই প্রশ্নটা মনোযোগ দিয়ে শুনো। একটা ফ্যান, এরকম একটা সিলিং ফ্যান, এই ফ্যানটা ঘুরছিল, হঠাৎ করে কারেন্ট চলে গেল। ফ্যানটা ঘোরা অবস্থায় কারেন্ট চলে গেল, তাহলে কি হবে, ফ্যানটা আস্তে আস্তে থেমে যাবে। তাহলে ফ্যানটা আস্তে আস্তে থেমে গেলে একসময় তার কৌণিক বেগ হয়ে যাবে 0। তাহলে ফ্যানটা যখন চলছিল তার আদি কৌণিক বেগ ওমেগা নট সেটা ছিল 20 রেডিয়ান পার সেকেন্ড, 20 রেডিয়ান পার সেকেন্ড। এরপরে কারেন্ট চলে যাওয়ায় সুষমভাবে কৌণিক গতি হ্রাস পেয়ে, কৌণিক বেগ হ্রাস পেয়ে সে থেমে গেল। কতক্ষণে থেমে গেল, সে থেমে গেল হচ্ছে 10 সেকেন্ডে। সে 10 সেকেন্ডে থেমে গেল। তো আমার প্রশ্ন হচ্ছে ফ্যানটা কতটুকু ঘোরার পর থেমে যাবে, ফ্যানটা কত রেডিয়ান ঘুরে 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 তারপর থেমে যাবে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমাকে বের করতে হবে থিটা, দেয়া আছে ওমেগা নট আর টি। তাহলে এখানে কোন ইকুয়েশনটা নিলে আমরা ইজিলি থিটা বের করতে পারবো। তাহলে এখানে অনেকগুলো ইকুয়েশন, আমাদের এই থিটা ইকুয়ালস ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কয়ার, এখান থেকে চাইলে আমরা বের করতে পারি। আবার চাইলে আমরা হচ্ছে ওমেগা স্কয়ার ইকুয়ালস ওমেগা নট স্কয়ার প্লাস 2s আলফা থিটা, এখান থেকেও বের করে ফেলতে পারি। তো আমাদের হচ্ছে থিটা বের করা উদ্দেশ্য। তাহলে আমরা চাইলে এখান থেকে ইজিলি থিটা বের করে ফেলতে পারি। কিভাবে দেখো, ওমেগা কি ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি, কত থেমে যায়। তাহলে থেমে গেলে ওমেগা ইকুয়ালস কি লেখা যায় 0। তাহলে এই জায়গায় 0 বসাও। ওমেগা নট কত ছিল 20, তুমি 20 স্কয়ার বসাও। তারপর 2s আলফা, এটা আমরা জানি না, আর থিটা আমরা বের করব। তাহলে এই আলফাটা আমরা জানতাম না, একটু বের করে নেই, এই আলফার ভ্যালুটা আমরা বের করে নেই। তাহলে একটু খেয়াল করো এই আলফার ভ্যালু কত হবে। দেখো শুরুতে ছিল 20 রেডিয়ান পার সেকেন্ড, সেটা সুষমভাবে কমে গিয়ে শূন্য হয় কত সেকেন্ডে, 10 সেকেন্ডে। তাহলে এই যে আমরা একটা ইকুয়েশন লিখেছি এখানে, ধর আমাদের একটা ইকুয়েশন ছিল v ইকুয়ালস u প্লাস at, তাহলে এটার কৌণিক ইকুইভ্যালেন্ট হবে ওমেগা ইকুয়ালস ওমেগা নট প্লাস আলফা টি। তাহলে এখান থেকে আলফা ইকুয়ালস কি হবে, আলফা ইকুয়ালস যেটা হবে সেটা আমি এখানে লিখে ফেলি
আলফা ইকুয়ালস আমরা লিখতে পারবো ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইডেড বাই টি। তাহলে সেটা কত আসবে? -20/10, তার মানে -2। তাহলে এইখানে আমরা বসাবো -2। তাহলে এখানে -2 যদি আমরা বসাই তাহলে কতটুকু আসবে? এখান থেকে আমরা থিটা বের করতে পারবো ইজিলি। থিটা হবে 20 স্কয়ার ডিভাইডেড বাই 4, তার মানে থিটা আসবে 100। তাহলে ফাইনালি আমরা এখান থেকে থিটা পেয়ে গেলাম 100। কিভাবে পেয়ে গেলাম? আমাদের কাছে এই কয়টা ডাটা ছিল, আমাদের বের করা হয়তো থিটা, তো আমরা এই কয়টা বসিয়ে দেখলাম যে আলফার মান জানা নেই, সেই আলফাটা আমরা এখান থেকে বের করে নিয়ে এসে এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে আলফা বের করে বসিয়ে দিলেই আমরা অ্যানসারটা পেয়ে যাচ্ছি থিটা কত। আমরা এখানেও চাইলে বসাতে পারতাম, একইভাবে হয়ে যেত অঙ্কটা। তো আমাদের অ্যানসারটা আসলো 100। তাহলে আমি দেখি কে কে 100 এই অ্যানসারটা বের করতে পেরেছো। তোমরা অনেকেই অলরেডি কমেন্ট করেছো। নাইম, আব্দুল জলিল, অভি, তানভীর হোসেন অমি, নাইমুল হাসান নাইম, সাকিব, অ্যানি, মোশরফুল ইসলাম, ফারিয়া চৌধুরী, তোমরা সবাই কমেন্ট করেছো। তো আমরা আবার এই অঙ্কে ফিরে আসি। আমরা বের করেছি যে থিটা ইকুয়ালস 100 রেডিয়ান। এখন কথা হচ্ছে, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে ফ্যানটা কতবার ঘুরে থেমে যাবে, ফ্যানটা কতবার ঘুরে থেমে যাবে সেটা যদি জানতে চাও, একবার ঘুরে আসা মানে কত রেডিয়ান? টুয়াইস পাই রেডিয়ান। তাহলে ফ্যানটা 100 রেডিয়ান ঘুরলো, ফ্যানটা 100 রেডিয়ান ঘুরলো, তাহলে কতবার ঘুরবে? 100 ডিভাইডেড বাই টুয়াইস পাই, এতবার ঘুরবে। তাহলে আমরা যদি একটা ক্যালকুলেটরের সাহায্যে বের করার চেষ্টা করি 100 ডিভাইডেড বাই টুয়াইস পাই, তাহলে অ্যানসারটা আসে হচ্ছে 15.9। অ্যানসারটা আসে হচ্ছে 15.9। তাহলে এই অ্যানসারটা আমি এখানে একটু লিখি। অ্যানসারটা হচ্ছে 15.9, মানে আমরা বলতে পারি প্রায় 16। তাহলে ফ্যানটা প্রায় 16 বার ঘুরে থেমে যাবে, ফ্যানটা প্রায় 16 বার ঘুরে থেমে যাবে। আচ্ছা, তাহলে অলরেডি অনেকে অ্যানসার দিয়েছো যে কতটুকু হবে, কয়বার ঘুরবে এটার অ্যানসার অনেকেই দিয়ে ফেলেছো 100 বাই টুয়াইস পাই, এবং অনেকে দশমিকেও মানটা বের করে ফেলেছো 15.91। এবং এর মধ্যে আমি একটা ইন্টারেস্টিং অ্যানসার দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি মেহরাব আল মাকসুদ, তুমি অ্যানসার দিয়েছো হেক্সাডেসিমালে 3b। তোমরা অলরেডি অনেকে আইসিটি ক্লাসে হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল এবং ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করা শিখে গিয়েছো। তো বাকিরা যারা আছো তারা একবার হেক্সাডেসিমাল থেকে কনভার্ট করে দেখো যে ওর অ্যানসার ঠিক আছে কিনা। ও লিখেছে 3b। তাহলে 3b যদি আমরা হেক্সাডেসিমালে লিখি সেটা ডেসিমালে কত হয় সেটা তোমরা একটু বের করে দেখো ওর অ্যানসারটা ঠিক আছে কিনা। তো আমরা এর পরে চলে যাচ্ছি। আমি অলরেডি দেখতে পাচ্ছি অনেকেই এই অ্যানসারটা দিতে পেরেছো। শাকিল, আসিফ মুক্তাদির, রাকিবুল হাসান প্রান্ত, নীলা, তাম্মি, আব্দুল জলিল, মতিউর রহমান, তৌফিক আহমেদ, রাকিবুল হাসান প্রান্ত আবারও, আলতাফ হোসেন, মতিউর রহমান, জিয়া, শাফায়েত আহমেদ, রাফিউল হায়দার, উচ্ছ্বাস, শিহান, মোহাম্মদ আবু বকর সিদ্দিক, তারপর আসিফ মুক্তাদির, ফারিহা চৌধুরী। এর মাঝখানে আসিফ লিখেছো যে s equals u plus v by 2 into t, এটা দিয়ে করা যাবে কিনা? হ্যাঁ, এটা দিয়েও করা যাবে, কোনো প্রবলেম না, সেটা দিয়ে আমরা করতে পারতাম। আমরা একটা ইকুয়েশন দিয়ে করে দেখালাম, তুমি চাইলে যে কোনো ইকুয়েশন দিয়ে করতে পারো, যেটা আগে হয় সেটা দিয়ে করলেই হবে। তো অ্যানসারটা হচ্ছে নাইমুল হাসান নাইম লিখেছো 15.9, এবং মেহরাব আল মাকসুদ তুমি হেক্সাডেসিমালে যে অ্যানসারটা দিয়েছো, আমি দেখতে পাচ্ছি সাইফুল ইসলাম ক্যালকুলেশন করে বলেছে যে তোমার অ্যানসারটা ঠিক নাই। তাহলে 10 হেক্সাডেসিমালে কি হবে, 100 হেক্সাডেসিমালে কি হবে সেটা তুমি বের করে তারপর আমাদেরকে জানাও। সবাই তোমার ভুলটা ধরে ফেলেছে যে ঠিক নাই, তুমি আমার অ্যানসারটা ঠিক করে আমাদেরকে জানাও। তো আমরা এই প্রবলেমটাও সমাধান করে ফেললাম যে ফ্যানটা প্রায় 16 বার ঘুরে থেমে যাবে কারণ কারেন্ট নাই। এবার আমরা এর পরের টপিকে চাইলে যেতে পারি, সেটা হচ্ছে কেন্দ্রমুখী আর কেন্দ্র বিমুখী বল, সেন্ট্রিপেটাল এন্ড সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে খুব ভালো করে একটু খেয়াল করো ব্যাপারটা কি হয়। ধরা যাক তুমি বাজার থেকে একটা আলু কিনে আনলে, তাহলে এই হচ্ছে আমাদের বাজার থেকে কিনে আনা
নতুন আলু, তুমি সেই আলুটাকে কষে একটা দড়ি দিয়ে বেঁধে ফেললে। তো বাঁধার উদ্দেশ্য হচ্ছে তুমি দড়ি দিয়ে বেঁধে এটাকে আঙ্গুলে আটকে ঘুরাবে। তাহলে দড়িতে বেঁধে তোমরা এই আলুটাকে ধরা যাক ঘুরাচ্ছ এরকম করে। তাহলে ঘুরালে সেরকম একটা বৃত্তাকার পথে তোমার আঙ্গুলের চারপাশে ঘুরতে থাকবে। তাহলে বৃত্তাকার পথে যদি আঙ্গুলের চারপাশে ঘুরে, যে কোনো কিছু বৃত্তাকারে ঘোরার জন্য কেন্দ্রমুখী বল প্রয়োগ করতে হয়। তাহলে এখানে তুমি আঙ্গুলে করে এই আলুকে যে নিচের দিকে টান দিচ্ছ সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল, সেন্ট্রিপেটাল ফোর্স। আর এই আলুটাকে তুমি কেন্দ্রমুখী বলে টান দেওয়ার ফলে আলু তোমাকে একটা প্রতিক্রিয়া বল দিবে। তাহলে আলু তোমাকে যে প্রতিক্রিয়া বল দিচ্ছে সেটা তুমি আঙ্গুলে টের পাবে। তাহলে আঙ্গুলে তুমি যেটা টের পাচ্ছ সেটা হচ্ছে বাইরের দিকে, সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স এটাই হচ্ছে কেন্দ্র বিমুখী বল, কেন্দ্র বিমুখী বল। আর তুমি যে আলুকে টান দিচ্ছ সেটা হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স। সেন্ট্রিপেটাল ফোর্স এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। তাহলে কেন্দ্রমুখী বল কাজ করে কার উপরে? যাকে তুমি ঘুরাচ্ছ তার উপরে। আর কেন্দ্র বিমুখী বল কাজ করছে কার উপরে? যে ঘুরাচ্ছে তার উপরে। আচ্ছা, অলরেডি আমি আরো কতগুলো কমেন্ট পেয়ে গিয়েছি। মেসি ভক্ত, মতিউর রহমান, তৌফিক আহমেদ, শাফায়েত আহমেদ, রফিকুল হাসান প্রান্ত, আলিফ নিলয়, মোহাম্মদ আবু বকর সিদ্দিক, তারপর এইচ এম রায়ান, শাইরা মাহমুদা, আলিফ নিলয়, শাকিল, অনেকেই অ্যান্সার দিয়েছো। আর হেক্সাডেসিমালে অ্যান্সারটা কি হবে অনেকেই আমাদেরকে লিখে পাঠিয়েছো যে হেক্সাডেসিমালে যদি 16 হয়, 16 সেটা হচ্ছে হেক্সাডেসিমাল 10, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে যদি 16 হয় আমাদের অ্যান্সার ছিল 15.9, তো সেটাকে যদি আমরা 16 ধরি তাহলে সেটা হচ্ছে হেক্সাডেসিমালে 10 হয়, তোমাদের অ্যান্সার সঠিক। তো যারা যারা সঠিক অ্যান্সার দিতে পেরেছো তাদেরকে ধন্যবাদ। এবং এখানে আমরা জাস্ট কেন্দ্রমুখী আর কেন্দ্রবিমুখী বল কি জিনিস সেটা একবার দেখালাম। এখন এই আলু যদি তার স্পর্শক বরাবর v বেগে চলে, ব্যাসার্ধ যদি হয় r, আলুর ভর যদি হয় m, তাহলে কেন্দ্রমুখী বলের মান mv²/r। এই হচ্ছে কেন্দ্রমুখী বলের মান। তো আমরা পরবর্তীতে এই টপিকটা নিয়ে আরো আলোচনা করব, কেন্দ্রমুখী বল, টান, ওজন, এই জিনিসগুলো নিয়ে। তো আজকের ক্লাসটা আমরা আপাতত এখানে শেষ করছি। তোমরা সবাই এই ভিডিওটা শেয়ার করে ফেলো, তাহলে আজকের ক্লাসে আমরা যে মজার মজার জিনিসগুলো করলাম সেটা তোমার বন্ধুরাও দেখতে পাবে। এবং শেয়ার করে সবার মাঝে এই ভিডিওটা ছড়িয়ে দাও। তাহলে আজকে আমরা আমাদের ক্লাসটা এখানেই শেষ করছি। পরবর্তীতে অন্য কোনো ফিজিক্স ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। বন্ধুরা, তোমাদের সবাইকেই জানিয়ে দিই, আমাদের 10minuteschool.com নামে যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে চলে গেলে তোমরা লাইভ ক্লাস এবং এই সংক্রান্ত সবকিছু তোমরা দেখতে পাবে। 10minuteschool.com এ অপশন বাটনে গেলেই তোমরা দেখতেই পাচ্ছ এখানে লাইভ নামে একটা বাটন আছে যে বারবার জল করছে। সেই লাইভ বাটনটাতে যদি ক্লিক করে ফেলো, সুন্দর মতন তুমি এই পেজে এসে উপস্থিত হবে। এখানে ভিডিও লিস্ট আছে, সেই ভিডিও লিস্টে যদি ক্লিক করো এখানে দেখতে পাচ্ছ আমাদের প্রিভিয়াস সবগুলো লাইভ ক্লাস রয়ে গেছে। যেমন পদার্থবিজ্ঞানে যদি আমি ক্লিক করি তাহলে আগের সবগুলো ফিজিক্স ক্লাস রাতুল ভাইয়া যে নিয়েছে সবগুলো ক্লাস কিন্তু এখানে রয়ে গেছে। এবং নতুন যত ক্লাসই আসবে তোমার বন্ধু বান্ধব যারা এই ক্লাসটি মিস করছে তারা যাতে এখান থেকে দেখে নেয়। যেমন আমাদের লাস্টে ভেক্টর ক্যালকুলাসের ক্লাস ছিল, তো এখানে যদি আমি ক্লিক করি রাতুল ভাইয়ের সর্বশেষ যে ভেক্টর ক্যালকুলাসের ক্লাসটা সেটা কিন্তু তোমরা এখন চাইলে ঘরে বসেই দেখে ফেলতে পারো। সো মূল কথা হচ্ছে যে তোমরা যদি কেউ কোনো ক্লাস মিস করো তোমাদের জন্য খুব ইজি একটা সলিউশন রয়ে গেছে, সেটা হচ্ছে 10minuteschool.com এ চলে যাও এবং আমাদের সাথে সেই ক্লাসগুলো আরেকবার করে ফেলো। আমাদের সাথে নেক্সট দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো এবং বৃহস্পতিবার আমাদের ক্লাসে আবার যোগ দাও। আজকের মতন এখানেই বিদায়।